আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প। গল্পটি পুরোটি শুনবেন, আশা করি খুব ভালো লাগবে। আর অন্যদের শেয়ার করে কিন্তু শোনাবেন। আর যদি ভালো লাগে, বেল বাটনটি অন করে এই গল্পকথার ঝুলি পরিবারের সদস্য হয়ে যেতে ভুলবেন না কিন্তু। শুনতে থাকুন। প্রায় 12-13 বছর আগেকার কথা। তখন পশ্চিম বাংলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরের একটা স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতাম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে ফিরে আসতাম। আমরা বললুম এই জন্য যে ডেলি প্যাসেঞ্জারি করতাম আমরা দুজন, আমি আর প্রিয়নাথ। মুন্সেফ কোর্টে চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম, চা খেতুম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতুম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগাদা যদি না থাকতো, এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়ে ছিল একটা অনুর্বর কাঁকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গিয়েছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত ওপরে উঠে গিয়েছি, দুধারে ঢাল জমি ছড়িয়ে। পথের পাশে 1.5 মাইল 2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণি মানুষা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে এই মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল। ওসব উপদ্রব এখন আর শোনা যায় না, কিন্তু তবুও একা এ পথে ফিরতেই সন্ধ্যার পরে গা ছমছম করত। 2-1টা ভূতের কাহিনী যে মাঝে মাঝে কানে আসতো না এমনও কিন্তু নয়। কিন্তু ওই ভয়টা কোনোদিন যে আমাদের মনে এতটুকু ছাপ ফেলেছে তা কিন্তু নয়, অন্তত সচেতনভাবে তো নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালো সে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথা নিয়মে 7:22 ট্রেনেই ধরেছে। আমার মনটা দমে গেল। একা একা ফিরতে হবে বলে শুধু নয়, দিনটাও দুর্যোগের। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গিয়েছে, সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক। বৃষ্টি আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশের ঘন মেঘ এখনো আলকাতরার আস্তরণ দিয়ে মোড়া। যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টি নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমাকে ফিরতে হবে। এই কথাটা ভাবলেই আমার অস্বস্তি হচ্ছে, কারণ সন্ধ্যার পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাত্রে কোনো সহযাত্রী যে মিলবে এ আশা করাটাই বিড়ম্বনা। কিন্তু উপায় নেই, ফিরতে তো আমাকে হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললুম। তারপর স্টেশনে এসে 8:28 গাড়ি ধরলুম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশ যেন গলে গলে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গিয়েছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরো থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাঁকরের রাস্তায় জল জমে না, কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থাটা যে কি দাঁড়াবে সেটা আমাদের পক্ষে অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে
আমি স্টেশনে এসে দেখি বৃষ্টিও ধরে গিয়েছে। মেঘ হালকা হয়ে গিয়েছে, অল্প অল্প ইলশে গুঁড়ি পড়ছে টিট করে। যে মুদিখানায় সাইকেলটা জমা রাখি সেই লোকটা ঝাঁপ বন্ধ করার উপক্রম করছিল। আমাকে দেখে হাই তুলল, হেসে বলল, এই রাতে ফিরবেন? থেকে যান না আমার দোকানে। বললুম, সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আর একটা কথা অবশ্য তাকে বলা গেল না, সে তাগিদটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আগে আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে আমার স্ত্রী এসেছেন বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিল। জিজ্ঞাসা করলুম, প্রিয়নাথ চলে গিয়েছে? সে বলল, হ্যাঁ, উনি তো 7:55 গাড়িতেই নামলেন। তখন তো ভেঙে বৃষ্টি পড়ছিল, বাজ চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে যেতে বলেছিলুম, রাজি হলেন না, বললেন বো বো করে চলে যাবেন। বো বো করে চলে যাব, আমিও তাই ভাবলুম। তারপর ঘন কালো অন্ধকারে তীরে বৃষ্টির ভেতর সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়লুম। 15 মিনিটের মধ্যে মাঠের রাস্তায় এসে পড়ল। দুধারে নিবিড় কৃষ্ণ, ভেতরে ব্যাঙের ডাক, ঝিঁঝির আওয়াজ, আর ছোট বড় নালায় বর্ষার জলের গলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনের 5-7 হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পরে সেটুকু আর রইল না। ল্যাম্পে তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক, নির্ভুলভাবে চলে তো যাব, তবু এই অন্ধকার, এই নির্জনতা। একবার যদি অসাবধান হই সাইকেল নিয়ে, এক্কেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখকে যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলুম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকেলে বিএসএ বাইক আমার, মনের শাসন না মেনেই সে যেন শোঁ শোঁ করে উড়ে চলল। থামো হেসেন, থামো থামো থামো। অন্ধকার ছিঁড়ে তীরের মতো একটা স্বর উঠল। প্যাডেলে আচমকা পা থেমে এলো আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ, অত তাড়া কিসের হে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতর তোমার জন্য হাপিত্তেশ করে দাঁড়িয়ে আছি। বিস্ময় এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলুম। অন্ধকারে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এইবারে দেখতে পেলুম, পেছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। আমি বললুম, ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেন নাকি তুমি নেমেছ? মাঠের ভেতর কি করছিলে? প্রিয়নাথ বলল, সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। আমি বললুম, এই বর্ষার রাতে মাঠের ভেতর কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলই বা গেল কোথায়? অন্ধকারে প্রিয়নাথ এবার একটু শব্দ করে হেসে উঠল। বলল, বলছি তো সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার ক্যারিয়ারে আমাকে তুলে নাও। বেশ তো, উঠে পড়ো চটপট। প্রিয়নাথ কাছে এলো। দেখেছ কাণ্ড, জলে কাদায় তো একেবারে মাখামাখি হয়ে গিয়েছ। প্রিয়নাথ বলল, হ্যাঁ, হাড়ের ভেতর শুদ্ধ কাঁপছে ঠক ঠক করে। পড়ে গিয়েছিলে? সে আর বলো কেন, আছাড় বলে আছাড়, একেবারে অতল জলের ভেতর, কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিলাম। যাক, বাড়ি ফিরেই শুনবে ক্ষণে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘোরালুম। তড়াক করে প্রিয়নাথ পেছনে উঠে বসল।
একটা ঝাঁকুনি টের পেলুম। সিটের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে ধরেছে। একই ভিজে রাস্তা, তার উপর অন্ধকার, তার উপর আবার মানুষ একটা কেরিয়ারে। কি যে দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ের জোর দ্বিগুণ বেড়ে গিয়েছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলে মজবুত বিএসএ সাইকেল শন শন করে চলতে লাগলো। এমনকি প্রিয়নাথের উপস্থিতিতে অন্ধকারের যে সম্ভাব্য বিপদের কথাটা এতক্ষণ মনে হচ্ছিল, নিঃশব্দে মুছে গেল মন থেকে। মনে বেশ আনন্দ জেগে উঠল। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে উঠে বললুম, ও কি, খোয়াইতে বান এলো নাকি? এইবারে বিচিত্র ব্যাপার ঘটল একটা। প্রিয়নাথ আমার কথার কোনো জবাব দিল না। পরক্ষণেই জবাব পেলাম, কিন্তু পেছনের ক্যারিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে 15 হাত দূরে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারে দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। প্রিয়নাথ ডেকে বলল, নামো সেন, নামো, শিগগিরই সাইকেল থেকে নামো। বানের জলে খোয়াইয়ের পচা কাঠের পুলটা ভেসে গিয়েছে, আর এগোলে খাড়া 30 হাত নিচে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন ক্যারিয়ার থেকে নামলো প্রিয়নাথ? কখনই বা সে এত দূরে দৌড়ে গেল? সাইকেলের গতি মন্দা করতে করতে আবারও শুনলুম, এখনো নেমে পড়ো সেন, এখনো নামো, নইলে আমার যা হয়েছে তোমার দশাও তাই হবে। সেকেন্ডের মধ্যে সবটা ঘটল জানি না। দেখলাম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উচ্ছল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গিয়েছিল রাস্তার ওপর। সাইকেলটা জড়িয়ে ধরে আমি পড়েছিলুম, আর প্রিয়নাথকে তাকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আরও 3 ফুট জল কাদার তলায়। ওপর দিকে পা দুটো তোলা, পেট পর্যন্ত প্রায় কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিকটা দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলে রয়েছে।